আমাদের আজকে টিউটোরিয়াল গণিত অ্যাসাইনমেন্ট অষ্টম শ্রেণী প্রশ্ন 1। তো আমরা শুরুতে শিরোনামটি পড়ে নেই প্রশ্নের। তো শিরোনামে আছে যে শিরোনাম সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তো সরল মুনাফা বলতে আমরা বুঝি যে প্রতি বছর প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা দ্বারা হয় সেটাই হচ্ছে আমাদের সরল মুনাফা। অপরদিকে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে যে মুনাফার ক্ষেত্রে মুনাফার উপর মুনাফা দ্বারা হয় সেটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। অর্থাৎ পরবর্তী বছর আমাদের আসল এবং মুনাফা যোগ করে সেই আসল এবং মুনাফার উপর সুদ ধরা হয়। অর্থাৎ এই মুনাফার ক্ষেত্রে প্রতি বছর মুনাফা বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সরল মুনাফার ক্ষেত্রে কিছু তথ্য দেওয়া আছে এবং সেই তথ্যের উপর ভিত্তি করে কিছু প্রশ্ন করা হয়েছে। তো আমরা শুরুতে সেই তথ্যগুলো পড়ে নিই। তো সরল মুনাফার ক্ষেত্রে এখানে 1 নম্বরে বলা হয়েছে যে সঞ্চয় স্কিমের মূলধন P=15,000 টাকা। তারপরে বলা হয়েছে সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল N=3 বছর। তারপরে বলা হয়েছে যে সঞ্চয় স্কিমের মুনাফার হার R=9%। তো এই ছিল আমাদের সরল মুনাফার ক্ষেত্রে কিছু তথ্য। তো সেই তথ্যের উপর ভিত্তি করে এখানে দুটি প্রশ্ন করা হয়েছে। তো ক নম্বর প্রশ্ন বলা হয়েছে যে সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর মুনাফার পরিমাণ আয় সমান কত। তো সেক্ষেত্রে আমরা এখানে ক নম্বর প্রশ্নের সমাধান করেছি যে সরল মুনাফার ক্ষেত্রে তো আমরা জানি যে সরল মুনাফার ক্ষেত্রে মুনাফার একটি সূত্র আছে। তো আমরা এখানে লিখেছি যে আমরা জানি যে সঞ্চয় স্কিমের মুনাফা I=PRN। তো এটা আমরা জানি। তো সেক্ষেত্রে এখানে পি আমরা আবার এখানে লিখে দিয়েছি, এখানে পি হচ্ছে আমাদের আসল টাকা, অর্থাৎ এখানে পির মান দেওয়া আছে যে 15,000 টাকা। তো আমরা এখানে লিখে দিয়েছি যে P=15,000 টাকা। তো তারপরে এন হচ্ছে সময়। তো সময় এখানে দেওয়া আছে 3 বছর। তো এখানে আমাদের উদ্দীপকে এখানে দেওয়া ছিল যে সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল N=3 বছর। তো এখানে আমরা ইউজ করেছি যে N=3 বছর। তারপরে মুনাফার হার R= দেওয়া ছিল 9%। তো এখানে আমাদের দেয়াই ছিল 9%। তো আমরা এখানে 9% দিয়েছি এবং 9%কে আমরা 100 দ্বারা ভাগ, অর্থাৎ 9কে 100 দ্বারা ভাগ করে আমরা পেয়েছি 0.09। এবং আয় হচ্ছে আমাদের সরল মুনাফা। তো আয় সমান প্রশ্ন। তো এটি আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে। তো আমরা এখানে লিখেছি যে I=PRN। তো পির মান 15,000 টাকা আমরা এখানে বসিয়েছি। তারপরে আর এর মান 0.09 এখানে বসিয়েছি। তো এবং তারপর সময় 3 বছর, এখানে 3 বসিয়েছি। তারপর টোটাল অঙ্কগুলো আমরা যোগ করে এখানে পেয়েছি 4,050 টাকা। অর্থাৎ আমাদের অঙ্কের সমাধান হয়ে গেছে 4,050 টাকা। তো আমরা এখানে লিখে দিয়েছি যে সুতরাং সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর মুনাফার পরিমাণ 4,050 টাকা। তো এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। তো খ নম্বর প্রশ্নে আমাদের এখানে বলা হয়েছে যে 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা আসল সমান কত। তো আমরা জানি যে মুনাফা আসলকে আসলে এ দ্বারা প্রকাশ করা হয়। আর মুনাফা আসল বলতে আমরা বুঝি আসলে আসলের সাথে মুনাফা যোগ করা হয়, যোগ করে যে যা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের মুনাফা আসল। তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফায়। তো এখানে আমরা 2 নং ধাপে দেখতে পাচ্ছি যে সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল N=3 বছর। অর্থাৎ এই 3 বছর পর যে মুনাফা পাওয়া যাবে সেই মুনাফার সাথে আসল টাকা যোগ করা হলে আসল এই 15,000 টাকা যোগ করা হলে যে মুনাফা আসল হবে সেটাই আমাদের আসলে চাওয়া হয়েছে। তো আমরা এখানে খ নম্বর প্রশ্নের সমাধান করেছি যে সমাধান খ 3 বছর পর মুনাফা আসল সমান আমরা এখানে লিখেছি, আমরা জানি মুনাফা আসলের সূত্র P+I। তো P+I ব্যবহার করেছি। তো আমরা P সমান আমরা জানি যে 15,000 টাকা, এখানে প্রশ্নে এটা দেয়াই আছে। তো 15,000 টাকা বসিয়েছি প্লাস আয়। তো আয় এখানে আসলে 3 বছরের মুনাফা আসল চাওয়া হয়েছে, সুতরাং এখানে 3 বছরের মুনাফা আমাদের ক নম্বর প্রশ্নে আমরা এটা সমাধান করেছি। তো এখানে লিখেছি আয় সমান 4,050 টাকা ক হতে প্রাপ্ত। তো এটা আমরা ক হতে পেয়েছি। তো এখানে আমরা আয়ের মান 4,050 টাকা বসিয়ে দিয়েছি। তারপর 4,050 টাকার সাথে আমরা 15,000 টাকা যোগ করেছি, আমাদের হয়েছে 19,050 টাকা। তো এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। তো আমি এখানে লিখে দিয়েছি যে সুতরাং 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর সরল মুনাফা আসলে হবে 19,050 টাকা। তো এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিছু তথ্য দেওয়া আছে এবং সেই তথ্যের উপর ভিত্তি করে কিছু প্রশ্ন সমাধান করতে আমাদের বলা হয়েছে। তো আমরা আগে তথ্যগুলো পড়ে নেই। তো শুরুতে দেওয়া আছে এখানে সঞ্চয় স্কিমের মূলধন P=15,000 টাকা, সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল N=3 বছর, সঞ্চয় স্কিমের মুনাফার হার R=9%।
তো ক নম্বর প্রশ্নে আমাদের করতে বলা হয়েছে যে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ সমান কত, অর্থাৎ চক্রবৃদ্ধি প্রথম বছরের যে চক্রবৃদ্ধি মূলধন হবে সেটা সূত্র সহ আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করতে চলে যাই। তো সমাধান ক, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। তো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের একটা সূত্র আছে। তো আমরা এখানে আমরা জানি দিয়ে লিখেছি যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C=P × 1 + r⁴n। তো আমরা এখানে লিখেছি সূত্রটি, যেহেতু আমাদের এখানে সূত্র উল্লেখ করতে বলা হয়েছে প্রশ্নে, তো সেক্ষেত্রে আমরা এখানে সূত্রটি উল্লেখ করেছি। তো তারপরে আমরা এখানে আমরা জানি যে চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে C= আমরা এর জন্য লিখেছি যে C= P × 1 + r⁴n। তো এখানে পির মান এখানে দেয়া আছে। তো আমরা তারপরে আমরা এখানে লিখে নিয়েছি যে P = কত, 15,000 টাকা। N = যেহেতু প্রথম বছরান্তে প্রশ্নে বলা হয়েছে যে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র সহ উল্লেখ করো। তো সেক্ষেত্রে আমরা প্রথম বছর বলতে আমরা প্রথম বছর, সুতরাং 1 বছর। তো N = এর জন্য আমরা 1 বছর দিয়েছি। তারপরে R = 9% এবং 9কে 100 দ্বারা ভাগ করে আমরা পেয়েছি 0.09 এবং C = প্রশ্ন। তো পির মান এখানে 15,000 টাকা আমরা বসিয়েছি। তারপর প্লাস আর এর মান, আর মান হচ্ছে আমাদের 0.09, তো 0.9 বসিয়েছি এবং এন এর মান হচ্ছে 1। তো তারপর আমরা 15,000 টাকা যা আছে তাই বসিয়েছি এবং গুণ চিহ্ন দিয়েছি এবং 1-এর সাথে 0.09 যোগ করলে হয় 1.09 এবং 1.09কে 1 দ্বারা পাওয়ার করলে 1.09 হবে। তো তারপর আমরা এই 15,000 টাকাকে 1.09 দ্বারা গুণ করেছি। তো গুণ করলে আমাদের হবে 16,350 টাকা। তো এটাই ছিল আমাদের প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। তো আমরা এখানে লিখে দিয়েছি যে সুতরাং প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 16,350 টাকা। তো এই ছিল আমাদের ক নম্বর প্রশ্ন। তো আমরা চলে যাই আমাদের খ নম্বর পরবর্তী কোশ্চেন। তো পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে যে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ সমান কত, অর্থাৎ এখানে শুরুতে ক নম্বর প্রশ্ন আমাদের প্রথম বছরে চেয়েছিল। তো এখানে আমাদের দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন চেয়েছে এবং সূত্র উল্লেখ সহ। তো সেক্ষেত্রে আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করেছি। এখানে দেখো, এখানে আমরা লিখেছি যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C = P × 1 + r⁴n। তো আসলে আমরা দেখো শুরুতে আসলে আমরা এখানে চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটি, তো সেখানে সেমভাবে আগের মতোই ক নম্বর প্রশ্নের মতোই এখানে বসিয়েছি। তো তারপরে এখানে পির মান 15,000 টাকা বসিয়েছি, 1 ছিল, তো 1 এখানে বসিয়েছি, প্লাস চিহ্ন বসিয়েছি। তো আর এর মান সেম আগের মতোই 0.09 বসিয়েছি। তো শুধু এখানে এন, তো এখানে যেহেতু 2 বছরে বলা হয়েছে, তো সেক্ষেত্রে এখানে আমরা এন এর মান 2 বসিয়েছি। তো তারপরে আমরা এখানে 15,000 টাকা যা আছে তাই বসিয়েছি, গুণ চিহ্ন দিয়েছি এবং 1-এর সাথে 0.09 যোগ করলে হয় 1.09 আসলে। তো আমরা এখানে একটা লাইন কম করে দিয়েছি। তো এখানে সেই 1.09 এর উপর পাওয়ার করলে অর্থাৎ সেটা 2 বার হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখেছি যে 1.09 × 1.09। তো তারপরে 1.09 এবং 1.09 গুণ করলে হয় 1.1881। তো তারপরে এটার সাথে এটা গুণ করলে হবে 17,821.5 টাকা। তো এটাই হচ্ছে আমাদের 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন। তো আমরা এখানে লিখে দিয়েছি যে 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন 17,821.5 টাকা। তো এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। তো আমাদের গ নম্বর প্রশ্ন। তো গ নম্বর প্রশ্নে সেম একই রকমভাবে চাওয়া হয়েছে। তো শুধু এখানে বলা হয়েছে যে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। তো এখানে দ্বিতীয় চাওয়া হয়েছিল, এখানে তৃতীয়। তো তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ সমান কত। তো আমরা সেমভাবে এখানে সমাধান করেছি গ নম্বর প্রশ্ন, যে আমরা শুরুতে লিখে দিয়েছি যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C = P × 1 + r, অর্থাৎ 1 + r তারপর n। তো এখানে পির সেমভাবে 15,000 টাকা বসিয়েছি, 1 যা আছে তাই, প্লাস আর এর মান 0.09 এবং এন এর মান এখানে 3, যেহেতু এখানে 3 বছর আনতে আমাদের বলা হয়েছে। তো সেক্ষেত্রে 3 বসিয়েছি, তারপর এটার সাথে এটা যোগ করলে 1.09, তারপরে তার পাওয়ার দিয়েছি আমরা এখানে, তারপরে 1.09কে পাওয়ার করলে হবে 1.295029, অর্থাৎ 1.09 এই সংখ্যাটা 3 বার গুণ করলে হবে 1.295029। তো সেই ক্ষেত্রে তারপরে এই 15,000 টাকার সাথে এটা গুণ করলে আমাদের হবে 19,425.435 টাকা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিচ্ছি, সুতরাং তৃতীয় বছরে চক্রবৃদ্ধি মূলধন 19,425.435 টাকা। তো এই ছিল আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। তো আমাদের পরবর্তী কোশ্চেন ঘ নম্বর প্রশ্ন। তো ঘ নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে যে
নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা সমান কত? মুনাফার নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত? তো আগে আমাদের প্রতিটি প্রশ্নে মূলধন চাওয়া হয়েছিল, তো এখন চক্রবৃদ্ধি মুনাফা চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করবো এখন। তো চলো আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করি। তো ঘ নম্বর প্রশ্ন, তো আমরা শুরুতে লিখেছি যে গ হতে পাই 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন সমান 19,425.43 টাকা। তো এটা আমরা গ নম্বর প্রশ্নে পেয়েছি 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন। তো এবং দেওয়া আছে মূলধন পি সমান কত? 15,000 টাকা। তো এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে যে পি সমান 15,000 টাকা। তো আমরা চক্রবৃদ্ধি মুনাফা সমান আমরা সূত্র জানি যে সি মাইনাস পি, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে শুধু মূলধন বাদ দিলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যায়। তো এখানে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 19,425.435 টাকা, এবং সেই টাকা থেকে আমরা মূলধন আমাদের 15,000 টাকা, 15,000 টাকা আমরা মাইনাস করে দিয়েছি, তো আমাদের হয়েছে 4,425.435 টাকা। তো এই ছিল আমাদের চক্রবৃদ্ধি মুনাফা এবং ঘ নম্বর প্রশ্নের সমাধান। এবং অম নম্বর প্রশ্ন আমরা এখন চলে। তো অম নম্বর প্রশ্নে আমাদের এখানে চাওয়া হয়েছে যে নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো চলো আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করি। তো এখানে দেখো আমরা অম নম্বর প্রশ্নটি সমাধান করেছি, যে এখানে লিখে দিয়েছি যে ঘ হতে পাই 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা 4,425.435 টাকা। এটা আমরা ঘ নম্বর প্রশ্নে 3 বছরের চক্রবৃদ্ধি যে মুনাফা সেটা পেয়েছি। এবং এখন 3 বছরের সরল মুনাফা আই সমান PRN। তো সেক্ষেত্রে আমরা সরল মুনাফার সূত্র জানি, সেক্ষেত্রে আমরা 3 বছরের সরল মুনাফা এখানে নির্ণয় করেছি। যদি আমরা শুরুতে একটা সরল মুনাফা 3 বছরের সরল মুনাফা নির্ণয় করেছিলাম, তো তারপর আমি আবার তোমাদের বোঝার সুবিধার্থে এখানে নতুন করে দিয়েছি যে 3 বছরের সরল মুনাফা আই সমান PRN। তারপর আমরা পির মান বসিয়েছি 15,000 টাকা, আর এর মান 0.09 এবং এন এর মান কত? 3। এবং এখানে লিখে দিয়েছি, এখানে দিয়ে আমি প্রত্যেকটার মান আমরা এখানে আলাদা আলাদাভাবে উদ্দীপকের তথ্য থেকে দেখে লিখে দিয়েছি। তো তারপর 3টি অঙ্ক যোগ করলে আমাদের হয় 4,050 টাকা। তো এখন আমাদের 3 বছর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 4,425.435 টাকা। তো এই টাকা থেকে আমাদের 3 বছরের সরল মুনাফা বাদ দিলে আমাদের মুনাফার পার্থক্য বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা মুনাফার পার্থক্য, তো আমরা চক্রবৃদ্ধি মুনাফা এখানে বসিয়েছি এবং মাইনাস করেছি সরল মুনাফা। তো আমাদের পার্থক্য হয়েছে বিয়োগ করলে হবে 375.435 টাকা। তো আমাদের মুনাফার পার্থক্য হয়ে গেছে। তো আমরা এখানে সুতরাং দিয়ে লিখেও দিয়েছি যে সুতরাং 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য 375.425 টাকা। তো তারপরে আমাদের একটা মন্তব্য চাওয়া হয়েছে প্রশ্নে, তোমরা দেখেছো। তো আমরা প্রশ্নটি শুরুতে আমরা একটু পড়ে আসি। তো এখানে বলা হয়েছে যে সময় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো? তো আমি তোমাদের এখানে বোঝার সুবিধার্থে মন্তব্যটি করে দিয়েছি। দেখো এখানে যে মন্তব্য, আমি মনে করি সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফার চেয়ে চক্রবৃদ্ধি মুনাফা বেশি সুবিধাজনক, কেননা এক্ষেত্রে মুনাফা বেশি পাওয়া যায়। কেননা আমরা জানি যে সরল মুনাফা অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার তুলনায় সরল মুনাফা একটু কম পাওয়া যায়। তো সেক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা আমাদের হচ্ছে বেশি। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিয়েছি যে আমি মনে করি সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফার চেয়ে চক্রবৃদ্ধি মুনাফা বেশি সুবিধাজনক। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল পার্ট 1। তো পার্ট 1 এবং পরবর্তী সংক্ষিপ্ত যে প্রশ্নের সমাধান সেটা আমার পার্ট 2তে তোমরা দেখতে পাবে। তো এবং সেই সাথে কোনো সমস্যা হলে তোমরা মোবাইল করতে পারো আমার এই নাম্বারে, অথবা ইমেল করতে পারো www.shumbhopal166@gmail.com, অথবা জয়েন করতে পারো আমার ফেসবুক পেজে।